ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে নানা আনুষ্ঠানিকতা, রায়ের বাজার গণকবর ও রংপুরে শ্রদ্ধা নিবেদন, সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলকে পাশে চায় সরকার। গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবে। শেখ হাসিনা ফিরতে চান দেশে, আইনানুগ উপায়ে সরকারও চায় ফেরাতে, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাইব্যুনালে নির্ধারিত হবে আওয়ামী লীগের বৈধতা। ভারতে আছে 3 জন আর আবুধাবি মানে ইউএইতে আছে 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে কিছু আমরা সম্পন্ন করেছি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই শহীদ দিবসে 24-এর গণ অভ্যুত্থানের হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। 2 বছর আগে এই দিনেই আবু সাঈদ ওয়াসিম সহ 6 তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা লাভ করে, যা শেষ পর্যন্ত রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। দিবসটি স্মরণে সকালে রংপুর নগরীর 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুলাই চেতনার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিরোধী দল জুলাই সনদ নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধীদের সাথে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পরে শহীদ আবু সাঈদ চত্বরে প্রস্তাবিত মনুমেন্টের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মন্ত্রী। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায়। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এদিকে সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষায় আছে জনগণ। তিনি আরো বলেন, দেশ যতদিন থাকবে জুলাই মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান তার পরিবারের সবাই। পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবরের পাশে দোয়া করেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। এ সময় আপিল করে অন্যান্য আসামিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। যারা যারা জড়িত আছে, আমার ছেলেকে মারছে, তাস মাছ জানি ফাঁসি হয়, সরকারি জানি এটা যেন আইন মতো করে। অপরাধীর খেলে বিচার কঠোর হস্তে সরকার করুক, আমি এই বিচার দেখে মরে যেতে যেন পাই। এর আগে রাজধানীর রায়ের বাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস স্মরণে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। আহমেদ আজম খান আরও বলেন, 16 জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে, দূর হয়েছে ফ্যাসিবাদ। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে সরকার। একটি নির্বাচিত সরকার হিসেবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব। জুলাই শহীদ দিবসে রায়ের বাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করল ছাত্র শিবির। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ছাত্র সংগঠনটির নেতা কর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি। জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। সরকারের কাছে অতি দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাজা কার্যকরের দাবি জানান। বিশেষ করে কারাগারে থাকা আসামিদের রায় ঘোষণা ও বাস্তবায়ন চান শিবির সভাপতি। বলেন, জুলাই শহীদ দিবস স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে শিবির। আশা করি আপনাদের ক্যামেরা সেটআপ রেডি। যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই, পালিয়ে চলে গিয়েছে, এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ যাদের রায়গুলো কার্যত কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণা করা হচ্ছে। জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিপ্লবের 2 বছর হলেও সরকার জুলাই বিপ্লবকে এখনও ধারণ করতে পারেনি। প্রতিটি জায়গায় আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে আছেন। সরকারকে গণভোটের গণরায়কে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন ডাকসুর ভিপি। সরকার অবিলম্বে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের আওতায় আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় রায়ের বাজার কবর সংস্কারের দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা অনুরোধ করব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন তখনও গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, শহীদদের আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করবেন, শহীদদেরকে তিনি ধারণ করবেন। আমরা তার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই। সংবিধান সংস্কার ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায্য দাবি আদায়ে সংসদ ও রাজপথে থাকবে জামায়াত। দুপুরে প্রেস ক্লাবে জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, আর তা থেকেই সরে এসেছে সরকার। এ সময় সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানান তিনি। ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াত, তবে ভারতের সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সুসম্পর্ক বজায় রাখতে চায় জামায়াত ইসলাম। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, সরকারও তাকে আইনানুগভাবে ফেরাতে চায়। সেটা কিভাবে হবে তা ভারত সরকার দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না সরকার। ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের যে রায় আসবে সে হিসেবেই সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রী। জুলাই শহীদের সংখ্যা 2000 ছাড়িয়ে যেতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় হাসপাতাল থেকে নথি গায়েব করে ফেলা হয়েছিল, এখনো গণকবরের খোঁজ পাওয়া যাচ্ছে, ডিএনএ টেস্টও হচ্ছে। ভারতে আছে 3 জন, আর আবুধাবি মানে ইউএইতে আছে 1 জন, 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন যেটা ইউএর সাথে করা হয়েছে, তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিতের পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলে উদ্দিন গ্রেফতার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যান। এখন সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয়, তবে এই বিভাজন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর স্বামীবাগে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা পূর্বক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি 71 থেকেই বারবার আঘাত করে আসছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মহিলা সংসদ সদস্যদের মধ্যে তিনি সকল ধর্মকেই তুলে এনেছেন, অনন্য নজির স্থাপন করেছেন। জানান, সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের জন্য ভাতার ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। ইংল্যান্ডের 2-1 গোলে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় অধিনায়ক লিওনেল মেসি এই ঐতিহাসিক জয় উৎসর্গ করেছেন কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরমেন্সের স্মৃতি তুলে ধরে মেসি গণমাধ্যমকে বলেন, ওপর থেকে দিয়েগো নিশ্চয়ই এই বিশেষ মুহূর্তে উপভোগ করছেন, আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে শুধু সেমিফাইনাল ছিল না, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাস ও সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়েছিল। এবার স্পেনের বিপক্ষে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নামবে মেসি। ফাঁস হলো আর্জেন্টিনাকে ঠেকানোর জন্য জর্ডান পিকফোর্ডের গোপন রহস্য। সেমিফাইনালের ম্যাচ শেষে পাওয়া গেছে পিকফোর্ডের পানির বোতল, যেখানে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন সেই তথ্য। অর্থাৎ পেনাল্টি শুট আউটের কথা মাথায় রেখেই এমন চিট কোড তৈরি করেছিলেন এই ইংলিশ গোলকিপার। তবে এই বোতল চোখে পড়ে মেসিদের, যা দেখে অট্টহাসিতে মেতে ওঠেন আলবিসেলেস্তেরা। নাটকীয়তা, রোমাঞ্চ, টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের ম্যাজিক কি ছিল না আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে। কিন্তু ম্যাচ শেষে আটলান্টার মাঠে যা ঘটল তা বোধ হয় খোদ ফুটবল বিধাতাও স্ক্রিপ্টে লেখেননি। লিওনেল মেসি আর আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিতের আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং জর্ডান পিকফোর্ডের একটি পানির বোতল। ম্যাচ টাই ব্রেকারে যেতে পারে এই ভেবে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বরাবরের মতোই বিশ্বস্ত এক হাতিয়ার নিয়ে মাঠে নেমেছিলেন। তবে এটি কোনো আধুনিক গ্যাজেট নয়, তার পানির বোতলে আঠা দিয়ে লাগানো ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিক থেকে শট নেন। টাই ব্রেকার তো হলো না, কিন্তু ম্যাচ শেষে আর্জেন্টিনার এক চতুর কোচিং স্টাফ মাঠ থেকে কুড়িয়ে নিলেন পিকফোর্ডের সেই অতি মূল্যবান পানির বোতল। বিজয় উল্লাসের মাঝেই সেই বোতল চলে গেল এলামটেনের হাতে। ফার্নান্দেজ, মেসিরা দাঁড়িয়ে গভীরভাবে দেখতে লাগলো পিকফোর্ডের সেই গোপন চিট কোড। সবার মুখে ছিল চওড়া এক হাসি। পিকফোর্ড হয়তো ভেবেছিলেন পেনাল্টিতে মেসিকে আটকানোর উপায়ে বোতলে বন্দি করে এনেছেন, কিন্তু মেসি লাউতারোরা খেলাটা যে শেষ করে দিলেন 90 মিনিটেই। পিকফোর্ডের সেই হোমওয়ার্ক এখন শুধুই ট্রল আর আর্জেন্টিনার উদযাপনের সুভিনিয়ারের উপাদান।
এর আগে 2018 বিশ্বকাপে কলম্বিয়া কিংবা 2024 ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে এই বোতল থিওরি দিয়েই পিকফোর্ড হিরো বনে গেলেও আটলান্টায় মেসির আলবিসেলেস্তারা পিকফোর্ডের সেই হোমওয়ার্কের খাতা খোলার আগেই বাতিল করে দিল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম রথযাত্রার খবরাখবর। এ পর্যায়ে রথযাত্রার খবর জানাতে রাজধানীর স্বামীবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, কেমন দেখছেন রথযাত্রার আনুষ্ঠানিকতা? বিস্তারিত জানাবেন আমাদের। আপনি রথযাত্রা ইতিমধ্যে স্বামীবাগ থেকে মতিঝিল পর্যন্ত চলে এসেছে এবং আমরা সেই রথযাত্রার সাথেই আছি। বলতে হবে যে আজকের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং তারা আজকের দিনটাতে স্বাভাবিকভাবেই চেষ্টা করেন যাতে তাদের আনন্দ আয়োজন চলমান থাকে। তাদের যে বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আজকের দিনে ভগবান নিজেই রাজপথে আসেন এবং ভক্ত অনুরাগীদের যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখের বারতা নিয়ে আসার জন্য, তাদের মাঝে সুখ দুঃখ বন্টন করার জন্য ভগবান কিন্তু রাজপথে নেমে এসেছেন। সেই যেই ধারাবাহিকতা, যেই পূজা অর্চনা, তার সাথে মিলিয়ে কিন্তু এই রথযাত্রা এবং রথযাত্রা শুরু হয়েছে ঠিক 3টার কিছু পরে এবং পুরোটা পথ রথ টেনে টেনে নিয়ে আসা। একই সাথে রথের মাঝামাঝি যে অংশটা, সেই অংশটাতে ভক্ত অনুরাগীরা কিন্তু তাদের যে বর্ণাঢ্য আয়োজন, সেই আয়োজন তারা রেখেছেন। বলতে হবে যে নারীদের জন্য আলাদা অংশ রাখা হয়েছে, যেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য নারীদের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং সামনের অংশে পুরুষদের অবস্থান রাখা হয়েছে। স্বাভাবিকভাবে বলতে হবে যে পুণ্যার্থী যারা অপেক্ষমান রয়েছেন রাস্তার দুধারে তারা অপেক্ষা করছেন এবং যখনই রথ এগিয়ে আসছে তখনই কিন্তু তারা সবাই প্রণাম করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, সকল মিলে প্রত্যাশা করছেন যেন সুখী সমৃদ্ধ একটি জাতি গঠন করতে পারি আমরা। একই সাথে সাধারণ যত মানুষ আছে সেই মানুষের শ্রেণী বিভেদ যাতে না থাকে, প্রত্যেকটা স্তরের মানুষ যাতে সমানভাবে তাদের আনন্দ আয়োজন অংশগ্রহণ করতে পারে, পুণ্যবান হয়, একই সাথে সমৃদ্ধশীল দেশ গঠন করতে পারে। রাবি। শান্ত, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, জেনারেটরের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত 10 শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডাক্তার এস খালেদ জানান, দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শ্রমিকরা কাজ করছিল। বিদ্যুৎ আসা যাওয়ার এক পর্যায়ে একটি ওয়েল্ডিং মেশিন ও সাথে 2টি এসে বিস্ফোরণ হয়। এখন ওরা কাজ করার সময় যখন বদ্ধ করা যায়, তখন জেনারেটরটা স্টার্ট করতে তখন সিলিন্ডারটা ব্লাস্ট হওয়ার পর ওখানে নাকি আপনার 10 জন দগ্ধ হয়েছিল। 10 জন থেকে মোটামুটি 2 জন অবস্থা মারা ছিল, বাকি 8 জন যাদের অবস্থা কন্ডিশন খারাপ তাদেরকে মেডিকেল অ্যাডমিট করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ের পর সংবিধান সংস্কারের পথ সুগম হলেও গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা, এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো আইন সংবিধান সম্মত কি না তা নির্ধারণের একমাত্র এখতিয়ার উচ্চ আদালতের, ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের নয় বলেও মন্তব্য করেন শিশির মনির। এছাড়া অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের যে বিষয়গুলো সরকারের পক্ষে যায় সেগুলো মানলেও বাকিগুলো মানা হচ্ছে না। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানায় বাংলাদেশ লয়ার্স কাউন্সিল। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে জুলাই সনদের কমপ্লিট বাস্তবায়ন এবং সেটার মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, সেটার মধ্যে সংবিধান সংস্কার। এখন যে কোনো যুক্তিতে আপনি এটাকে যদি নাল অ্যান্ড ভয়েড করার চেষ্টা করেন, সেটা হচ্ছে অবৈধ। সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে।
চব্বিশের জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে কথা জানান তিনি। বলেন, জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পর্যায়ক্রমে প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে মিটিং করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। অনলাইন জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয় 6,500 MFS অ্যাকাউন্ট সম্বলিত সিম কার্ড জব্দ সহ 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে আমরা সেটাতে কোনো সায় দেব না এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিয়ে দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার প্রায় সব ইউনিয়ন থেকে পানি নেমে গেছে। তবে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে ক্ষয়ক্ষতির সামাল দিতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত। বান্দরবানেও বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারেও নিম্নাঞ্চল থেকে পানি নামলেও ফসলি জমিগুলো জলাবদ্ধ। রাঙ্গামাটির নিচু এলাকাগুলোয় রয়ে গেছে পানি। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। থামছে না হামের প্রকোপ। উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে মোট 779 জনের মৃত্যু হলো হামে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 974 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,15,138। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 97,819 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 94,275 জন।